আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার 3 এটার গতিবিদ্যা চ্যাপ্টারের আজকের লেকচারে। তো আজকের লেকচারে আমরা পড়ব পড়ন্ত বস্তুর গতি নিয়ে। এর আগে আমরা আগের ক্লাসে হচ্ছে কিছু টাইপের সূত্র দিয়ে ম্যাথ সলভ করেছিলাম এবং গতির যে বেসিক যে সূত্রগুলো সেগুলো এর আগেই প্রতিপাদন করা হয়েছে। কিভাবে এর প্রমাণগুলো আসে ক্যালকুলাসকে ব্যবহার করে আমরা প্রমাণগুলো শিখেছি এবং সেটাকে কিভাবে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা যায় এগুলো আমরা দেখা হয়েছে আমাদের। তো আজকে এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা আজকে নতুন একটা টপিক পড়ব, যেই টপিকটির নাম হচ্ছে পড়ন্ত বস্তুর গতি। এতদিন আমরা যতগুলো সূত্র পড়েছি আমরা সবগুলোই অ্যাপ্লাই করেছি এমন সব বস্তুর ক্ষেত্রে যেই বস্তুটি হচ্ছে একটা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে, যেগুলোকে আমরা একমাত্রিক গতি বলি। এবং এই একমাত্রিক গতিগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখা ট্রাই করেছি, সেটা হচ্ছে কি, যে বস্তুটি হচ্ছে সরলরেখা বরাবর হচ্ছে মাটিতে চলছে বা ভূমিতে চলছে। বাট একটা রেখা বরাবর একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে খাড়া নিচের দিকে পড়ে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি হচ্ছে পড়ন্ত বস্তু। তো যেইভাবে আমরা সূত্রগুলো প্রতিপাদন করেছিলাম যে একটা বস্তু যদি হচ্ছে মাটিতে বা ভূমিতে হচ্ছে এক সরলরেখা বরাবর চলে, তাহলে তার গতির সূত্রগুলো কেমন হয় সেগুলো আমরা জানি। তাহলে আমি যদি বলি একটা বস্তুকে হচ্ছে উপর থেকে নিয়ে আমি হচ্ছে তাকে ছেড়ে দিলাম, তাহলে সেও তো হচ্ছে ওই আগের বস্তুটার মতোই একটা সরলরেখা বরাবর চলছে। তাহলে এই সরলরেখা বরাবর চলার কারণে তার ক্ষেত্রেও গতির কিছু সূত্র থাকা উচিত বা সমীকরণ থাকা উচিত। এবং এই গতির সমীকরণগুলোতে আগের গতির সমীকরণগুলোর সাথে কি বেসিক পার্থক্য থাকবে সে জিনিসটা আজকে আমরা আলোচনা করব। তো পড়ন্ত বস্তুর গতি কি জিনিস সেটা আগে আমাকে বুঝতে হবে, এরপর হচ্ছে আমরা এই সূত্রগুলো প্রুফ করার বা বের করার ট্রাই করব। তো চলো এক এক করে শুরু করে দিই। প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর গতি, যেটা আমরা আজকে আলোচনা করব এর সংজ্ঞাটা একটু বুঝে নেওয়া, যে কাকে আমি পড়ন্ত বস্তুর গতি বলছি। এখানে বলা হচ্ছে, দেখো সংজ্ঞাটাতে, যে অভিকর্ষের টানে খাড়া নিচের দিকে। কার টানে? অভিকর্ষ। আমরা অভিকর্ষ মহাকর্ষ আশা করি পড়ে এসেছো, বেসিক কিছু জিনিস তোমরা 9-10 থেকে জানো। সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্র বরাবর হচ্ছে একটা টানে বা একটা বল প্রয়োগ করে, সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষের টানে উপর থেকে নিচের দিকে, খাড়া নিচের দিকে একটা বস্তু যদি নিচের দিকে পতিত হয়, তাহলে এই পতিত বস্তুর যে গতি, এই গতিটাকেই বলা হয় পড়ন্ত বস্তুর গতি। তাহলে সংজ্ঞাটা আবার পড়ি। অভিকর্ষের টানে খাড়া নিচের দিকে, একেবারে উপর থেকে খাড়া নিচের দিকে পড়ন্ত কোনো বস্তুর গতিকেই বলা হয় পড়ন্ত বস্তুর গতি। তাহলে এই হচ্ছে পড়ন্ত বস্তুর গতির বেসিক যে সংজ্ঞা সেটা। এখন এই যে পড়ন্ত বস্তুর গতিতে আমরা একটা জিনিস আমরা মনে রাখবো। সেই জিনিসটা হচ্ছে, দেখো কি বলছে এখানে, যে বাহ্যিক কোনো বাধা উল্লেখ না থাকলে, বাহ্যিক কোনো বাধা যদি উল্লেখ না থাকে, আমি যদি কল্পনা করি যে একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে এবং আশেপাশ থেকে তার উপর কোনো ধরনের বাধা কাজ করছে না। কল্পনা করো যে তুমি যদি বাতাসে একটা বস্তুকে ফেলে দাও, তাহলে কিন্তু বাতাসের একটা বাধা কাজ করে। আমি যদি বাধা কল্পনা না করি, আমি ধরে নিয়েছি কোনো ধরনের বাধা ওই বস্তুর উপর কাজ করছে না, তাহলে বাহ্যিক কোনো বাধা যদি কাজ না করে কোনো বস্তুর উপরে, তাহলে খাড়া নিচের দিকে পড়ন্ত বস্তু অভিকর্ষ ত্বরণে নিচে নামছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যখন একটা বস্তু পতিত হয়, এই জিনিসটা আমরা ডিটেলসে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারও পড়বো। সেটা হচ্ছে উপর থেকে নিচে যখন বস্তু পড়বে, তুমি খেয়াল করবে যত উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, ততই এই যে বস্তুটি আছে, যে বস্তুটি খাড়া উপর থেকে নিচের দিকে পড়ছে, তার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমরা কি জানি, কোনো বস্তুর বেগ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে সেটা ত্বরণে চলছে বলে আমরা ধরে নিই। তাহলে কোনো একটা বস্তু যদি বিনা বাধায় নিচের দিকে পড়ে, আমাদেরকে ধরে নেওয়া হয় সে একটা ত্বরণে পড়ছে, এবং সেই ত্বরণের নামটা আমরা দিয়েছি কি, অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষের টানে যে ত্বরণটা কাজ করে। বাট এখানে ত্বরণটা কাজ করে কেন বলতো? এর কারণ কারণ আমরা কি বললাম একটু আগে, যে একটা বস্তু যদি খাড়া উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে একটা বস্তুর উপর এই এই ঘটনাটা ঘটছে, যেটা বল প্রয়োগ করছে, বস্তুটাকে টানার জন্য একটা বল কাজ করছে এখানে। তো আমরা জানি যেখানেই বল থাকে সেখানেই ত্বরণ থাকে। এটা কিন্তু নিউটনের আমরা গতির সূত্রও পড়েছিলাম, আগেও পড়েছি 9-10-এ, আমরা এখানেও পড়বো পরবর্তী চ্যাপ্টারগুলোতে, ঠিক আছে? নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে, নিউটনীয় বলবিদ্যা, সেখানে আমরা ডিটেলসে পড়বো। বাট একটা জিনিস আমরা জানি, যে কোনো একটা বস্তু উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে
সে হচ্ছে এই সূত্র মেনে চলবে, এবং এই সূত্র মোতাবেক আমি বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হলে তার অবশ্যই একটা না একটা ত্বরণ থাকবে। তো যেহেতু আমি বলছি যে উপর থেকে একটা বস্তুকে যদি আমি ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটার উপরে অভিকর্ষ বল কাজ করে। খেয়াল করো, এখানে কিন্তু অভিকর্ষ বল বলা হচ্ছে। তো যেহেতু বল কাজ করে, তাহলে উপর থেকে নিচে কোনো বস্তু যদি নিচে নামতে থাকে, তাহলে তার উপরেও অভিকর্ষ বল কাজ করবে, এবং এই অভিকর্ষ বলের কারণে সেখানে একটা ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণটাকে আমরা নাম দিয়েছি অভিকর্ষ ত্বরণ। তাহলে কখনো যদি কোনো একটা বস্তুর উপরে অভিকর্ষ বল কাজ করে, তাহলে সেই ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রে যদি এটা পৃথিবী হয় বা মাটি হয়, আমাদের পৃথিবীর জন্য আমাদের পৃথিবীর আশেপাশে কোনো একটা জায়গায়, মানে খুবই সামান্য উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে যদি নিচের দিকে ফেলে দাও, তাহলে এই অভিকর্ষ ত্বরণের মানটা হয় 9.8 মিটার পার সেকেন্ড। এবং এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? জি দ্বারা প্রকাশ করি। আমরা ধরে নিই জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এর ভ্যালুটা হচ্ছে 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাও তোমরা পড়ে এসেছো অলরেডি 9-10, তাই না? যে কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে তার উপর একটা বল কাজ করে, অভিকর্ষ বল। অভিকর্ষ বল বল থাকলেই সেখানে একটা ত্বরণ থাকবে। এ কারণে অভিকর্ষ বল থাকলে সেখানে আমরা কল্পনা করি যে তার উপর অভিকর্ষ ত্বরণ আছে। এই ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি না, নর্মালি যেটা করতাম, এ দ্বারা প্রকাশ না করে এটাকে জি দ্বারা প্রকাশ করি। কারণ জি হচ্ছে ইংলিশে, আমরা যদি অভিকর্ষের ইংলিশ বলি, অভিকর্ষের ইংলিশ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। অভিকর্ষ বলের ইংলিশ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই জি থেকে এই নামটা এসেছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ত্বরণটা হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটেশন। তো এই গ্র্যাভিটেশনের জন্য যে ত্বরণটা আসে সেটাকে আমরা জি নামে নামকরণ করি, এবং তার ভ্যালুটা কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে একটা বস্তুর ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান 9.8 হওয়ার কিছু শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে সেটা পৃথিবীতে হতে হবে অবশ্যই। পৃথিবীতে যদি হচ্ছে বস্তুটি পৃথিবীতে থাকে, তাহলে তার উপর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8। প্লাস শুধু পৃথিবীতে থাকলেই হবে না, পৃথিবীর আশেপাশে খুব কাছাকাছি এলাকায় থাকতে হবে। মনে করো তুমি পৃথিবী থেকে 700-800 কিলোমিটার উপরে নিয়ে গেছো, ওইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছ, সেই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান 9.8 হবে না। কেন হবে না, এটা আমরা পরবর্তীতে অনেক অন্য কোনো অধ্যায়ে পড়বো। বাট কাছাকাছি, পৃথিবীতে কাছাকাছি কোনো একটা বস্তু, ধরো মনে করো তুমি 10 মিটার, 100 মিটার উচ্চতায় নিয়ে গেলে, ওখান থেকে একটা বস্তুকে ফেলে দিলে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান 9.8ই ধরে নেওয়া হয়। ঠিক আছে? পৃথিবীতে হতে হবে, এবং পৃথিবী থেকে কাছাকাছি হতে হবে ভূপৃষ্ঠ থেকে। ঠিক আছে? তাহলেই হচ্ছে আমি বলতে পারি যে ওই যে বস্তুটি যে উপর থেকে নিচের দিকে পড়ছে, তার ত্বরণের মানটা 9.8 মিটার পার সেকেন্ড হতে হবে। থার্ড হচ্ছে একটা কি জিনিস, থার্ড হচ্ছে এখানে কোনো ধরনের বাধা থাকা যাবে না, বিনা বাধায়। তাহলে বিনা বাধায় যদি কোনো একটা বস্তু পড়তে থাকে, বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর আশেপাশে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বাধা থাকে, তাহলে ওই বস্তুর উপর ত্বরণের মানটা 9.8 থেকে কমে যাবে, 9.8 হবে না। পৃথিবী থেকে যদি অনেক উপরে চলে যায়, কাছাকাছি না থাকে, তবুও 9.8 থেকে এটা কমে যাবে। যদি সেটা পৃথিবী না হয় অন্য কোনো মঙ্গল গ্রহ হতো বা হচ্ছে চাঁদ হতো, তাহলে সেটা 9 না হয়ে অন্য কোনো ভ্যালু দিত। তাহলে এই তিনটা শর্তের সাপেক্ষে আমি বলতে পারি কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে, পৃথিবীর কাছাকাছি কোনো উচ্চতা থেকে নিচের দিকে যদি ছেড়ে দেওয়া হয় বা নিক্ষেপ করা হয়, যেভাবে করো না কেন, যেটাই করো না কেন, যদি হচ্ছে উপর থেকে আমরা ছেড়ে দিই বস্তুটিকে, তাহলে বিনা বাধায় এই পরন্ত এই বস্তুর উপর যেই পরিমাণ ত্বরণটা কাজ করবে, সেই ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, এবং সেই ত্বরণের মানটা হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটাই হচ্ছে পরন্ত বস্তুর গতি, যে বস্তুটিকে উপর থেকে ছেড়ে দিলাম আমি। ঠিক আছে? এখন আমরা এই পরন্ত বস্তুর গতির যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে প্রতিপাদন করার জন্য আমরা একটা নিয়ম শিখব। ঠিক আছে? এই নিয়মটাকে আমি নাম দিয়েছি চিহ্নের রীতি। চিহ্নের রীতি, এটা হচ্ছে তোমাদের বইয়ে দেয়া নাই, বাট এই জিনিসটা তোমরা যদি মাথায় রেখে দাও, চিহ্নের এই রুলগুলো, এই রীতিগুলো, এই রীতিটা মাথায় রাখলে যে কোনো ম্যাথে তোমার হচ্ছে সূত্র মুখস্থ করে আর আগাতে হবে না। তুমি বেসিক হচ্ছে বুঝে বুঝে হচ্ছে যে কোনো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে, সেটা যত কঠিন প্রবলেমই হোক না কেন, এই চ্যাপ্টার রিলেটেড। ঠিক আছে? শুধুমাত্র এই চ্যাপ্টার বলছি না, যেখানেই তোমার গতির সূত্র লাগবে, সেখানেই তুমি এই চিহ্নের এই রুলটা ফলো করলে তুমি খুবই ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবে। তো চলো চিহ্নের রীতি জিনিসটাকে এটা একটু বুঝে নিই। এখানে বলা আছে কি দেখো, উপরের দিকে কোনো বস্তুর গতি বিষয়ক যে রাশিগুলো আছে, কি কি? একটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ।
একটা বস্তু যদি উপরের দিকে হচ্ছে একটা বস্তুর বেগ, তার হচ্ছে সরণ, তার ত্বরণ, এই জিনিসগুলো যদি হচ্ছে উপরের ডিরেকশন বরাবর থাকে, তাহলে সেটাকে নর্মালি হচ্ছে পজিটিভ ধরে নেওয়া হয়। কি ধরে নেওয়া হয়? পজিটিভ চিহ্ন বিশিষ্ট। আমি আমি যদি বলি একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে উপরের দিকে যেহেতু সে যাচ্ছে, এ কারণে তার বেগের মানটা পজিটিভ আমি ধরে নিব। ঠিক আছে? তো উপরের দিকে মুখ মুখ করা যে কোনো জিনিস, সেটাই হচ্ছে পজিটিভ ধরে নিতে হয়। এবং নিচের দিকে নিচের দিকে কোনো রাশির যদি ডিরেকশন থাকে, নিচের দিকে হচ্ছে আমরা ঋণাত্মক ধরে দিয়ে কাজ করি। ঠিক আছে? তাহলে চিহ্নের রীতি কি বলছে? চিহ্নের রীতি বলছে যে আমরা গতি বিষয়ক সূত্রে যে বেসিক তিনটা জিনিস শিখেছি, সেটা কি? বেগ, সরণ এবং হচ্ছে ত্বরণ। এই তিনটা জিনিস যদি ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে মুখ করে থাকে, তাহলে সেটাকে আমরা পজিটিভ কল্পনা করব। এবং যদি নিচের দিকে মুখ করে থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে নেগেটিভ কল্পনা করে সূত্রগুলো প্রুফ করব। বাট এর মানে এই না যে তুমি যদি নিচের দিকে পজিটিভ ধরো, উপরের দিকে নেগেটিভ ধরো, তাহলে জিনিসটা রং কোনো অ্যান্সার দেবে, তা না। আমি লিখে দিয়েছি। তবে এর উল্টো ধরে নিলেও সূত্রের কোনো পরিবর্তন হয় না, কারণ উভয় পাশ থেকে, সমানের উভয় পাশ থেকে তুমি যদি হচ্ছে উপরের দিকটা নেগেটিভ ধরো আর নিচের দিকটা তুমি পজিটিভ ধরো, যখন তুমি সূত্রগুলো প্রুফ করতে যাবে, উভয় পাশ থেকে নেগেটিভ সাইন কমন নিয়ে যদি কেটে দাও, ওই পজিটিভ ধরলে যা আসতো সেই সূত্রটি আসবে। এতে সূত্রের কোনো পার্থক্য বা চেঞ্জ আসবে না। তো তোমাদের যদি সূত্র মনে রাখতে অসুবিধা হয়, আমি বলবো যে চিহ্নের এই রীতিটা মনে রাখবা সবসময়, যে ঊর্ধ্বমুখী হচ্ছে পজিটিভ, নিম্নমুখী হচ্ছে নেগেটিভ। আদারওয়াইজ উল্টা ধরে নিলেও সমস্যা নাই, বাট উপরের লাইনটা এভাবে মনে রাখাটা বেটার, তাহলে অসুবিধা হওয়ার চান্স কম বা ভুলে যাওয়ার চান্স কম। তো চলো আমরা এই চিহ্নের রীতি এবং আমাদের আগের যে গতির সূত্র যেটা আমরা অলরেডি প্রুফ করে এসেছি, সেই দুইটা জিনিসকে কম্বাইন করে একসাথে ব্যবহার করে আজকে পরন্ত বস্তু রিলেটেড কিছু সূত্র পড়ব এবং উপরের দিকে খাড়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। তো প্রথম আমাদের জিনিস সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির যে সমীকরণগুলো আছে, সেই সমীকরণগুলো নির্ণয় করা যায় কিভাবে সেটা আমরা দেখব। তার আগে এখানে সাইডে দেখো আমি কিছু সূত্র লিখে রেখেছি। পরিচিত মনে হচ্ছে আশা করি। অলরেডি এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা প্রুফ করে এসেছি যে একটা বস্তু যদি একটা সরলরেখা বরাবর চলে, একমাত্রিক কোনো রেখা বরাবর চলে, তাহলে ওই বস্তুটির জন্য গতির যে সমীকরণগুলো আছে সেগুলো হচ্ছে এই টোটাল 6টি সমীকরণ। তার মধ্যে একটা জিনিস আমি বলেছিলাম যে যদি বস্তুটি সমবেগে চলে, তাহলে হচ্ছে প্রথম সূত্রটা কখন কাজে দিবে? যখন বস্তু সমবেগে চলবে, সমবেগ, তখন হচ্ছে প্রথম সূত্রটা কাজে দিবে। আর পরের প্রত্যেকটা সূত্র তখনই কাজে দিবে যখন হচ্ছে এই পরেরটা সহ, লাস্টেরটা সহ, সেটা হচ্ছে যখন বস্তুটি সমত্বরণে চলবে। ঠিক আছে? এই জিনিসটা আমি আগে বলে রেখেছি যে বস্তুটি যদি সমবেগে চলমান থাকে, তাহলে তার জন্য সূত্র হচ্ছে s ইকুয়ালস টু vt, এবং এটা বাদে বাকি প্রত্যেকটা সূত্র হচ্ছে তখন কাজে লাগবে যখন আমি বলবো একটা বস্তু সমত্বরণে চলছে। এখন আমি তোমাদেরকে একটু আগেই বললাম, সেটা হচ্ছে যে পরন্ত বস্তু মানে হচ্ছে সমত্বরণে চলমান বস্তু, কারণ এখানে একটা অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে উপরের যে প্রথম যে সূত্রটা, সেটা আসলে এখানে আমার কোনো কাজের না। পরন্ত বস্তুর সূত্রের জন্য, পরন্ত বস্তুর ক্ষেত্রে s ইকুয়ালস টু ভিটি, এই সূত্রটা তোমার কোনো কাজে আসবে না, কারণ এই সূত্র তখনই কাজে আসতো যদি পরন্ত বস্তুর কোনো একটা গতি সমবেগ হতো। বাট পরন্ত বস্তু যদি বিনা বাধায় পড়তে থাকে, তাহলে সেটা তো সমবেগে পড়ে না, সেটা সমত্বরণে নিচের দিকে পড়ে। এই কারণে এই সূত্রটা বাদে বাকি সব সূত্রই হচ্ছে আমি কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তো এখন চলো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো দেখতে কি রকম হবে সেটা আমরা বের করতে চাই। প্রথম সূত্রটা, 1 নাম্বার। প্রথম সূত্রটা দেখতে কেমন ছিল দেখো, v সমান u প্লাস এ টি। আমাকে বলা হচ্ছিল যে একটা বস্তু যদি হচ্ছে এ ত্বরণের সামনের দিকে যেতে থাকে, তার আদিবেগ যদি হচ্ছে ইউ হয়, তার ত্বরণের মান যদি এ হয়, তাহলে টি সময় পরে ওই বস্তুটির শেষ বেগের মান হচ্ছে এই সূত্র, তাই না? এটা হচ্ছে শেষ বেগের সূত্র। এখন আমাকে যদি বলা হয় যে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে উপর থেকে নিচের দিকে পড়ার সময় আমরা ত্বরণটাই কি ধরে নিয়েছি? আমরা একটু আগে বললাম যে ত্বরণটাকে এখন আর এ নামে নামকরণ করা হয় না, এই ত্বরণটাকে নামকরণ করা হয় জি নামে। তাহলে এই ত্বরণটাকে আমরা এ না বলে জি বলতে পারবো। ঠিক আছে?
ত্বরণটার পরিবর্তে এর পরিবর্তে আমি যদি জি লিখি তাহলেই সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কল্পনা করব যে ইউ একটা বেগ থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, তাহলে জি ত্বরণ যদি তার উপরে কাজ করে তাহলে উপর থেকে নিচে টি সময় পরে একটা বস্তুর বেগের মান কত হবে, সেই বেগের সূত্রটা হবে ভি সমান ইউ প্লাস এ টি। এটাই হচ্ছে তোমার সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, ভি সমান ইউ প্লাস এ টি। বাট একটা জিনিস মাথায় রাখবে, যখন একটা বস্তুকে আমি বলি পরন্ত বস্তু, দেখো তো এই যে বস্তুটা, এটা হচ্ছে পরন্ত বস্তু কখন বলবো, যখন হচ্ছে উপর থেকে আমি জাস্ট ছেড়ে দিলাম একে, উপর থেকে কি করলাম আমি ছেড়ে দিলাম। যখন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, নিক্ষেপ করা না, আমি কিন্তু এই বস্তুটাকে জোরে নিক্ষেপ করিনি, আমি জাস্ট উপর থেকে হাত থেকে ছেড়ে দিয়েছি। তো এই যে উপর থেকে ছেড়ে দিলাম বস্তুটাকে, এই ক্ষেত্রে তার আদিবেগের মানটা কত বলতো, শূন্য না? কারণ আমি তো আর বেগ দেইনি, একে একে হচ্ছে সজোরে নিক্ষেপ করে দিই নিচের দিকে, আমি জাস্ট ছেড়ে দিয়েছি। তাহলে পরন্ত বস্তু সেগুলোকেই বলা হয় যে বস্তুগুলোর অ্যাকচুয়ালি আদিবেগের মানটা কত থাকে, শূন্য থাকে। তাহলে শূন্য আদিবেগ থেকে একটা বস্তুকে যদি আমি নিচের দিকে ছেড়ে দেই তাহলে তার আদিবেগের মানটা শূন্য এবং তার ত্বরণের মানটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মানের সমান, যার ভ্যালু হচ্ছে পৃথিবীর জন্য 9.8। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে আমার সূত্রটা আছে এই সূত্রে আমি ইউটাকে ভ্যানিশ করে দিতে পারি, কারণ আমরা বলতে পারি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ বা ইউ যে ভ্যালুটা আছে, আদিবেগ ইউ এর মান কত থাকে, শূন্য থাকে। এই লাইনটা মনে রাখাটা জরুরি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করছি, পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে শুধুমাত্র উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি। তো যেহেতু শুধুমাত্র ছেড়ে দিচ্ছি তার মানে অবশ্যই তার আদিবেগের মান শূন্য, এবং আদিবেগের মান যদি শূন্য আমি এখানে বসিয়ে দেই, ঠিক আছে, এটাকে যদি আমি আদিবেগ ইকুয়ালস টু 0 করে দেই তাহলে বেগের সূত্রটা কি আসছে, ফাইনাল সূত্রটা, তাহলে ভি সমান আসবে শুধুমাত্র জিটি। কারণ আচ্ছা এখানে আমি এ লিখেছিলাম, জিনিস ভুল হয়েছে, এখানে এ না হবে না, এটা জি হবে তাই না, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটাকে আমরা জি নামকরণ করেছিলাম, এই কারণে এখান থেকে যদি ইউ বাদ দেই তাহলে ভি সমান হবে জিটি। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে ভি সমান ইউ প্লাস এটি, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়ে গেল ভি সমান জিটি, আর কোনো না। বাট যদি পরন্ত বস্তু না হয়ে নিক্ষিপ্ত বস্তু হতো তাহলে কিন্তু সূত্রটা চেঞ্জ হতো। যেমন এখানে লিখেছি দেখো, খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, সেম সূত্রটাই আমি যদি বলি যে একটা বস্তুকে আমি উপর থেকে নিচের দিকে এখন বেগ দিয়ে নিক্ষেপ করছি, তখন কি কি আর ইউ জিরো হতো? যদি শুধুমাত্র ছেড়ে দাও তাহলে ইউ এর মান জিরো, বাট যদি নিক্ষেপ করো তাহলে আদি বেগের মান কিন্তু একটা না একটা থাকবে। তখন যে সূত্রটা হবে, এক নম্বর সূত্রটা, সেটা হয়ে যাবে একটু আগের মতো, ভি সমান ইউ প্লাস জিটি। এখানে কিন্তু আর ইউ এর ভ্যালু জিরো হবে না। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে এরকম, ভি সমান ইউ প্লাস জিটি। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউটা জিরো হয়ে যাবে, তাহলে ইউ থাকবে না, শুধুমাত্র হয়ে যাবে ভি সমান জিটি, যেটা আমি আগের পেজে লিখলাম ভি সমান জিটি। আশা করি বুঝতে পারা গেছে। সেম ভাবে, সেম ভাবে আমি দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা লিখতে পারি কি দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান তো জিরো, তাই না, ইউ এর মান জিরো, তাহলে এটা থাকবে না, আর ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা থাকবে কি হাফ এ টি স্কোয়ার, এর পরিবর্তে আমি বসাবো কি জি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের মানটা হচ্ছে জি, তাহলে এস সমান হয়ে যাবে হাফ জিটি স্কোয়ার। তো এখানে এসটাকেও লেখা হয় না, কারণ আমি যখন বলি যে একটা বস্তু এদিকে যাচ্ছে তখন সরণটাকে আমরা এস দ্বারা নামকরণ করি, বাট আমি যখন একটা বস্তুকে উপর থেকে ফেলে দিচ্ছি তখন এই সরণটাকে উচ্চতা বলা হয়, এস না বলে এটাকে এই জন্য এইচ বা হাইট বলা হয়। তাহলে আমরা করব কি, এর পরিবর্তে যেমন হচ্ছে আমরা জি লিখলাম, শুধু নামকরণটা চেঞ্জ করেছি, একই রকম ভাবে এস এর পরিবর্তে আমি লিখবো এখন থেকে এইচ, কারণ এস হচ্ছে কখন লেখা হয়, এস লিখলেও যে ভুল হয় ব্যাপারটা সেরকম না। এইভাবে তোমাদের বইগুলোতে নোটেশনটা এইভাবে দেয়া আছে যে সরণটা হচ্ছে এখন হাইট, মানে কত উচ্চতা, এই কারণে এস এর পরিবর্তে আমরা এইচ লিখবো। দুইটা একটা সেম জিনিসই মিন করে, এস লিখলেও ভুল হবে না, বাট বইয়ের সাথে নোটেশনগুলো মেলানোর জন্য আমিও এস এর পরিবর্তে এইচ লিখবো। তাহলে এই যে সূত্রটা আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হয়ে যাবে জিরো, এস হয়ে যাবে এইচ,
আর এ হয়ে যাবে হচ্ছে জি। তাহলে ফাইনালি এস এর সূত্রটা আসবে এইচ সমান হাফ জি টি স্কয়ার। তাই এটাই হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে দ্বিতীয় যে সূত্রটা, এই সূত্রটা দেখতে এরকম হবে। এক কাজ করি, এখানে 1 নাম্বার 2 নাম্বার দেওয়ার দরকার নেই। আমি এক কাজ করি, এখানে মুছে দিই। এটাই হচ্ছে আমার 1 নম্বর। এটাই হচ্ছে আমার 1 নম্বর সূত্র বলতে পারো। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। সেম ভাবে 3 নম্বর সূত্র কি বলতে পারি আমি? এই জায়গায় দেখো, তো চেঞ্জটা আসলে বুঝতে পেরেছো। যদি পরন্ত বস্তু হয় তাহলে আদিবেগের মান কত হবে? 0 হবে। আদিবেগের মান ইউ এর মান 0, ভিটাকে ভি রেখে দিব, এসটাকে শুধুমাত্র এইচ এ রূপান্তর করে ফেলবো। তাহলে এস এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এখন এইচ সমান ইউ তো 0, তো বাদ ভি বাই 2 ইন্টু টি, তাহলে ভি টি বাই 2 একেবারে লিখতে পারি। এটা হচ্ছে পরন্ত বস্তুর থার্ড সূত্র বলা যায় পরন্ত বস্তুর ক্ষেত্রে। একই রকম ভাবে এই ফোর্থ যে সূত্রটা, এখানে কি আসবে? যেহেতু পরন্ত বস্তু তার মানে আদিবেগের মান কত? 0, ইউ এর ভ্যালু 0, ভিটাকে ভি রেখে দিব, এর পরিবর্তে হচ্ছে জি লিখবো, এস এর পরিবর্তে হচ্ছে এইচ লিখবো। তাহলে 4 নম্বর যে সূত্রটা হবে সেটা হয়ে যাবে ভি স্কয়ার সমান ইউ এর পরিবর্তে 0, তাহলে এটা বাদ 2gh, এর পরিবর্তে হচ্ছে জি, এস এর পরিবর্তে হচ্ছে এইচ। তাহলে সূত্র হয়ে গেল ভি স্কয়ার ইকুয়ালস টু 2gh। এই হচ্ছে সূত্র আমার পরেরটা। এবং ফাইনাল যে সূত্র সেটা হচ্ছে এটা। এখানে আমি চেঞ্জ করব কি, এখানে এস টি এস ছিল, এটা হচ্ছে কি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন এটা হয়ে যাবে টি সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা। তাহলে এস এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে, এস এর পরিবর্তে লিখবো এইচ টি এইচ ইকুয়ালস টু ইউ তো 0 হয়ে যাবে, এটা বাদ যেহেতু পরন্ত বস্তু। এর পরিবর্তে লিখবো হচ্ছে জি, তাহলে হাফ জি ইন্টু 2t মাইনাস 1। এই হচ্ছে তোমার 5 নম্বর সূত্র। তো টোটাল এই যে 5টা সূত্র, এটাই হচ্ছে তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে। একটা হচ্ছে ভি সমান জিটি শেষ বেগের সূত্র, এইচ সমান হাফ জিটি স্কয়ার টাইমের সাথে উচ্চতার সূত্র, এইচ সমান ভিটি বাই 2 টাইমের সাথে উচ্চতার সাথে হচ্ছে বেগের সূত্র, ভি স্কয়ার সমান 2gh উচ্চতার সাথে আবার বেগের সূত্র, একটা হচ্ছে ত্বরণের সাপেক্ষে, একটা হচ্ছে সময়ের সাপেক্ষে, এবং ফাইনালি হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত যে উচ্চতা সেটা হচ্ছে হাফ জি 2t মাইনাস 1। সেম ভাবে আমি যদি বলতাম যে পরন্ত বস্তু না হয়ে এটা যদি নিক্ষিপ্ত বস্তু হতো, নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাহলে কি আসতো? নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হয়ে যাবে, এটা আমি 1 নাম্বার বাদ দিই, 1 নাম্বার লেখা দরকার নেই। এটা হচ্ছে আমি এই সূত্রটাকে 1 নাম্বার বলতে পারি, ঠিক আছে? এখন আমি এক কাজ করি, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? যেহেতু সেটা পরন্ত বস্তু না এখন, মানে পরন্ত বস্তুই বাট এবার নিক্ষিপ্ত বস্তু, মানে একটা আদিবেগের মান থাকবে, এখন ইউ এর ভ্যালু 0 হবে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগের মান 0 না, নট ইকুয়ালস টু 0। এখানে একটা আদিবেগ থাকবে, তখন উপর থেকে একটা বস্তুকে তুমি সজোরে নিক্ষেপ করছো, নিচের দিকে নিক্ষেপ করছো। তো যেহেতু সজোরে নিক্ষেপ করছো, তার আদিবেগের একটা ভ্যালু আছে। তাহলে ইউ এর ভ্যালু যদি 0 না হয়, এই কারণে ভি সমান হয়ে যাবে ইউ প্লাস এর পরিবর্তে শুধুমাত্র তোমাকে জি বসাতে হবে, আগের মতো এর পরিবর্তে জি বসাতে হবে এবং এস এর পরিবর্তে এইচ বসাতে হবে। তাহলে হয়ে যাবে দেখো ভি সমান ইউ প্লাস জিটি, যেটা আমি প্রথমে লিখেছি, ভি সমান ইউ প্লাস জিটি, যেটা সেম ভাবে পরবর্তী যে সূত্রটা আছে এটা লিখবো কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা লিখে দিব আমি, এস এর পরিবর্তে লিখবো এইচ সমান, আদিবেগ এখন 0 না, তাহলে ইউটি থাকবে, ইউটি প্লাস হাফ এটি ছিল, এখন জিটি স্কয়ার হয়ে যাবে, হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে তোমার সেকেন্ড ল। 3 নম্বর যে সূত্রটা আছে, 3 নম্বর সূত্রটা কি হবে দেখো, এখানে ছিল এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে চেঞ্জ আসবে না কোনো রকম, শুধুমাত্র এস এর পরিবর্তে তুমি এইচ লিখবে। তাহলে এটা হয়ে যাবে এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সেম সূত্র, আদিবেগের মান 0 না হওয়ার কারণে। ফোর্থ 4 নম্বর সূত্র, এটা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এখানেও ইউ বাদ যাবে না। তাহলে ভি স্কয়ার সমান কি লিখবো? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস
এ এর পরিবর্তে লিখবো হচ্ছে জি, এস এর পরিবর্তে লিখবো হচ্ছে এইচ। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। একই রকম ভাবে 5 নম্বর সূত্রটা আমার হয়ে যাবে, দেখো এটা এস এর পরিবর্তে লিখবো হচ্ছে এইচ টি এইচ, টি সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা ইউ থাকবে, দেন হাফ এর পরিবর্তে হবে জি 2t মাইনাস 1। তাহলে এই হচ্ছে তোমার 5টা সূত্র। যদি একটা বস্তুকে আমি উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। খেয়াল করো, আমি যে চিহ্নের রীতিটা বলেছিলাম তোমাদেরকে, চিহ্নের রীতিটা নিচের দিকে কিন্তু আমি নেগেটিভ ধরতে বলেছিলাম, তাই না? বাট আমি এখানে নেগেটিভ কোথাও ধরলাম না, কারণ উপর থেকে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু ছিল। তাহলে নেগেটিভ ধরলাম না কেন? তারপরেও কি সূত্রে কিন্তু ভুল এসেছে কিনা একটু খেয়াল করি। যে কোনো একটা সূত্রকে তুমি কল্পনা করো, যে কোনো একটা সূত্র যেখানে আমি নিচের দিকে যেহেতু বস্তুটি নামছে, এখানে নিচের ডিরেকশনটাকে আমি নেগেটিভ কল্পনা করব। কল্পনা করো প্রথম বস্তু সূত্রটাই, ভি সমান ইউ প্লাস এটি। এখানে দেখো একটা বস্তুকে যখন তুমি নিচের দিকে ছেড়ে দিচ্ছ, তার ত্বরণের মান নিচের ডিরেকশনে কাজ করছে। ত্বরণের মান নিচের ডিরেকশনে, টাইম তো আর ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, কারণ টাইমটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, এটা বাদ দাও। ভি শেষ বেগ, যেহেতু নিচের দিকে পড়ছে বস্তুটা, তাহলে বেগের মানটাও কি নিচের ডিরেকশনেই কাজ করবে। তাহলে ত্বরণটাও নিচের ডিরেকশনে, বেগটাও নিচের ডিরেকশনে। তাহলে আমার লেখার সময় ভিটাকে নেগেটিভ দেওয়া উচিত ছিল, এটাকেও নেগেটিভ দেওয়া উচিত ছিল। আদিবেগ তো পরন্ত বস্তুর ক্ষেত্রে 0, তাহলে এটা বাদ। তাহলে ভিও নেগেটিভ, এও হয়ে যেত নেগেটিভ। তাহলে শুরুটা আসতো কিরকম, ভি এর পরিবর্তে লিখতাম আমি মাইনাস ভি, কারণ আমি কি বলেছিলাম যে নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন নিতে হবে। তাহলে ভি নিতাম আমি মাইনাস ভি, ইউ টু 0, এটা বাদ। আর এ যেহেতু নিচের দিকে কাজ করছে, তার মানে এটাও মাইনাস নেওয়া লাগতো। বাট মাইনাস মাইনাস তো আলটিমেটলি কেটেই যাবে, কেটে কি ভি সমান জিটি হয়ে যাবে না? এইটাই তো আমি আলটিমেটলি এখানে লিখেছি, ভি সমান জিটি। এই কারণে আমি বলেছিলাম যে যদি তুমি উল্টোটাও ধরে নাও, এতেও কোনো সূত্রের পরিবর্তন হবে না। আমি এই মাইনাস কল্পনা না করে আমি একবারই ধরে নিয়েছি যে নিচের দিকে ডিরেকশনটাই হচ্ছে পজিটিভ, এটা ধরলেও কোনো সমস্যা হয় না। তো একেবারেই লাইনটা এই সূত্রটাই চলে আসে। বাট তুমি যদি করো এভাবে সূত্র চিহ্নের রীতিটাকে ব্যবহার করে, এতেও সূত্রে কোনো ধরনের চেঞ্জ আসবে না, তুমি ইজিলি চাইলে করতে পারবে। আশা করি বুঝতে পারা গেছে। তুমি যে কোনো সূত্রে এটাকে অ্যাপ্লাই করো, দেখো যে মিলে যাবে জিনিসটা। তুমি নিচের দিকে যদি নেগেটিভও ধরো, তারপরে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস সবগুলো কেটে গিয়ে আলটিমেটলি ফাইনালি তুমি যে আনসারটা পাওয়ার দরকার সেটাই পাবে। যে কোনো একটা দেখাই, এখানেও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা দেখাই, মনে করো এটা দেখাই। এখানে কি আসবে খেয়াল করি, যে আমাকে বের করতে বলেছে যে বেগের মানটা নিচের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে বেগের সূত্রটা কি। তো যখন একটা বস্তু নিচের দিকে নিক্ষেপ করবে, ত্বরণ আমরা কি জানি অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে জি এর ডিরেকশন হবে নিচের দিকে, এস সরণটাও তো নিচের দিকেই ঘটছে, তাহলে এটাও নিচের দিকে হবে, তাই না? সবই নিচের দিকেই হবে। তাহলে আলটিমেটলি ভি স্কোয়ার, ভিটাও নিচের দিকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ভি হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ হয়ে যাবে মাইনাস ইউ হোল স্কোয়ার, আদিবেগটাও নিচের দিকে কাজ করছে। আর ত্বরণটা হচ্ছে প্লাস 2, ত্বরণের জায়গায় হচ্ছে মাইনাস এ হবে, আর সরণের জায়গায় মাইনাস এস হবে, বা সরি এইচ হবে, আর এখানে মাইনাস জি হবে। তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটাও স্কোয়ার করার কারণে প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। আলটিমেটলি এই সূত্রটাই আসবে তোমার ডিরেক্ট, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এতেও কোনো সমস্যা হবে না, তুমি যদি নিচের দিকে নেগেটিভ ধরেও সূত্রগুলো বের করো, তোমার সেম সূত্র বের হচ্ছে। একই রকমভাবে তাহলে আমি চিহ্নের এই রীতিগুলোকে ব্যবহার করে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কল্পনা করতে পারি যে খাড়া উপরের দিকে কোনো বস্তু যদি নিক্ষেপ করা হয়, তাহলে তার গতির সমীকরণগুলো দেখতে কিরকম হবে। তো যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি, এবার এই বস্তুটি এবার ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে। এক কাজ করি, একটা চিত্র আঁকি, সরি তীর দিয়ে বোঝাচ্ছি আমি, যে একটা বস্তুকে তুমি হচ্ছে খাড়া এভাবে উপরের দিকে নিক্ষেপ করছো, তো বাঁকা হয়ে গেল মনে হয়, সোজা করে ড্র করে ট্রাই করি, মোটামুটি। তো দেখো একটা বস্তু নিচের দিকে ছিল, তাকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। এই জায়গায় তোমার হচ্ছে বেগ ছিল হচ্ছে ইউ, ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। এই জায়গায় তার যে কোনো একটা পজিশনে তার শেষ বেগ হচ্ছে ভি। টি সময় পরে তার শেষ বেগের মানটা কত এটা যদি বের করতে বলে, বা সে কত উচ্চতায় উঠলো সেটা যদি বের করতে বলে, তাহলে কিভাবে করব? একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, অভিকর্ষ টান যেটা বল, সেই বলটা কিন্তু তার উপর দিকে কাজ করে না,
অভিকর্ষ টান বল কোন দিকে কাজ করে? সে কিন্তু সবসময় একটা বস্তুকে নিচের দিকে টেনে ধরতে কাজ করে। তাহলে বলটা যেহেতু নিচের দিকে কাজ করছে, তাই অভিকর্ষ ত্বরণটাও কিন্তু নিচের দিকেই কাজ করবে। তাহলে একটা বস্তুকে তুমি উপরের দিকে উঠাচ্ছ, উপরের দিকে নিক্ষেপ করছো, বাট তাকে টান দেওয়ার জন্য অভিকর্ষ যে ত্বরণটা সেটা নিচের ডিরেকশনে কাজ করছে। তার মানে অবশ্যই এখানে বস্তুটার ত্বরণ হবে না, মন্দন হবে। আমরা বলেছিলাম মন্দনের সংজ্ঞায় যে কোনো একটা বস্তু যেদিকে চলে তার বিপরীত দিকে যদি ত্বরণটা কাজ করে, নেগেটিভ যে ত্বরণটা, সেটাই হয় হচ্ছে তার মন্দন। তাহলে অ্যাকচুয়ালি একটা বস্তুকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবে, উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে বস্তুটার বেগ কি ধীরে ধীরে হ্রাস পাবে। কারণ হচ্ছে যত উপরের দিকে যাবে তত কিন্তু এই বস্তুটাকে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করবে বা অভিকর্ষ বলটা নিচের দিকে টানবে। কারণ তার ত্বরণের মানটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে। কারণ দেখো উপরের দিকে বস্তুর ক্ষেত্রে তার বেগটা উপরের দিকে কাজ করে, আদি বেগটা উপরের দিকে কাজ করে, সরণটা উচ্চতাটা উপরের দিকে কাজ করে। তাহলে এই তিনটে কিন্তু পজিটিভ রাশি। এটাও পজিটিভ, এটাও পজিটিভ চিহ্নের রীতি অনুসারে, এটাও পজিটিভ। বাট একমাত্র নেগেটিভ জিনিস কোনটা? অভিকর্ষ ত্বরণ। কারণ অভিকর্ষ ত্বরণ কিন্তু উপরের দিকে না, বরং সে নিচের দিকেই কাজ করে। তাহলে এই যে জিটা, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে মাইনাস জি। তার মানে ত্বরণের যে ভ্যালুটা, এখন তোমাকে সূত্রের ত্বরণের পরিবর্তে মাইনাস জি বসাতে হবে। এটা মাথায় রাখতে হবে যে এতক্ষণ ধরে আমরা ত্বরণের পরিবর্তে জি বসাচ্ছিলাম, তো এখন ত্বরণের পরিবর্তে তোমাকে মাইনাস জি বসাতে হবে। কারণ বাকি সবই উপরের দিকে, তাহলে এটা পজিটিভ চিহ্নের রীতি অনুসারে উপরের দিকে ডিরেকশনটা পজিটিভ যদি ধরি আমি, নিজেরটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে। উল্টাটা করলেও সমস্যা নেই, তুমি জিটাকে যদি পজিটিভ ধরো তাহলে বাকি সবগুলোকে নেগেটিভ ধরতে হবে। আলটিমেটলি কমন দিলে ওই সেম সূত্রই আসবে। তাহলে দেখো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি এই সূত্রগুলো যদি আরেকবার লিখি তাহলে কি হবে? প্রথমটা তো বাদ, কারণ এটা সমবেগের জন্য, এটা তো সমবেগের কেস না, এটা হচ্ছে মন্দনের কেস। এবার ত্বরণ না, তাই না? ত্বরণই আলটিমেটলি নেগেটিভ ত্বরণ। দেখো প্রথম সূত্রটা কি হবে? ভি সমান ইউ প্লাস এটি, এটা হয়ে যাবে ভি সমান ইউ মাইনাস জিটি, তাই না? কারণ শেষ বেগ পজিটিভ, তাহলে প্লাস ভি বসালাম। আদি বেগ এটা উপরের দিকে, তার মানে এটাও পজিটিভ, তাহলে প্লাস ইউ বসালাম। ত্বরণ এটা কিন্তু এখন নিচের দিকে, তাহলে মাইনাস জি বসাতে হবে। এই কারণে এর পরিবর্তে আমি মাইনাস জি বসালাম ইন্টু টি। তাহলে যে কোনো বস্তুর যেটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়া কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার শেষ বেগের যে ইকুয়েশনটা, সেই শেষ বেগের ইকুয়েশনটা হবে ভি সমান ইউ মাইনাস জিটি। সেম ভাবে আমি যদি অ্যাপ্লাই করি যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা যদি বের করতে বলে, তাহলে এই সূত্র দিয়ে বের করতে পারবো। সেখানে এস এর পরিবর্তে লিখবো আমি এইচ সমান ইউ টি, এর পরিবর্তে এখন হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে এর পরিবর্তে মাইনাস জি বসলাম আমি। ঠিক আছে? ইউ পজিটিভ, এসও পজিটিভ, মানে এইচ আর কি, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, শুধুমাত্র এটা হচ্ছে নেগেটিভ, এ কারণে নেগেটিভটা আমি বসালাম। ঠিক আছে? তাহলে হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে তোমার সূত্র। 3 নাম্বার এই সূত্রটা, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে কোনো চেঞ্জ আসবে? ইউ উপরের দিকে, ভিও উপরের দিকে, এটাও পজিটিভ, টাইম তো অল টাইম পজিটিভ, নেগেটিভ হওয়ার কিছু নেই। তাহলে এই দুইটাই পজিটিভ, তাহলে সূত্রের এস এর এই সূত্রটা কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র এস এর পরিবর্তে আমি এইচ বসাবো। ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই হচ্ছে তোমার থার্ড যে সূত্রটা সেটা। 4 নম্বর এই সূত্রটা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে দেখো ভি, ইউ এবং এস তিনটাই উপরের দিকে, তার মানে পজিটিভ। শুধুমাত্র এ, এটা হচ্ছে নিচের দিকে ত্বরণটা, এটা এই কারণে শুধুমাত্র এটা হয়ে যাবে নেগেটিভ। এই কারণে সূত্রটা আসবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, প্লাসের জায়গায় এখন মাইনাস হয়ে যাবে কারণ জি সামনে মাইনাস আছে, এর সামনে মাইনাস 2g, এস এর পরিবর্তে লিখবো আমি এইচ। শুধুমাত্র ত্বরণটা হচ্ছে নেগেটিভ, বাকি সবই হচ্ছে পজিটিভ। এবং ফাইনালি 5 নম্বর যে সূত্রটা সেটা, যে উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তু টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হয়ে যাবে এস টি এইচ এর পরিবর্তে লিখবো হচ্ছে এইচ টি এইচ ইকুয়ালস টু ইউ, এটা হয়ে যাবে মাইনাস হাফ জি 2t মাইনাস 1। এই আগের রুলেই এস এবং হচ্ছে ইউ দুইটাই পজিটিভ, কারণ উপরের দিকে, এটা হচ্ছে নেগেটিভ, এই কারণে নিচে দিকে যেহেতু সে, এই কারণে ইউ এর সামনে প্লাসের এ এর সামনে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমার 5টা সূত্র। তখন কাজে লাগবে এই 5টা সূত্র যখন একটা বস্তুকে আমি খাড়া নিচ থেকে
উপরের দিকে নিক্ষেপ করব তখন আমরা এই সূত্রটা কাজে লাগবো, এই সূত্রগুলো। তো আশা করি বুঝতে পারা গেছে যে এই প্রত্যেকটা সূত্রের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে। দেখো এটা পারা যাবে কিনা। এটা যদি বুঝতে পারা যায় তাহলে হচ্ছে আমরা পরের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে করতে পারবো। তো তার আগে বলে রাখি, তোমরা যারা হচ্ছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে হচ্ছে এই যে আমি যে অধ্যায়টা পড়াচ্ছি সেটা হচ্ছে শেয়ার করে দাও, যাতে করে তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডসরাও হচ্ছে এখানে পড়তে পারে। ঠিক আছে, চলো তো আমরা হচ্ছে এই যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যে বললাম, এর ক্ষেত্রে কিছু সূত্র আমি বের করার ট্রাই করব। কিছু কিছু জিনিস হচ্ছে বের করতে বলে, ম্যাথ আকারে আসে, তো সেই জিনিসগুলো বের করার জন্য কিছু সূত্র আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র কি বললাম, উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কটা সূত্র বললাম, এই কয়েকটা। ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এবং হচ্ছে লাস্টে হচ্ছে n তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, সেটা হচ্ছে ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস 1। তো এই সূত্রগুলোর মধ্যে আমাকে বের করতে বলে মাঝে মাঝে যে একটা বস্তুকে যদি নিচ থেকে একটা বস্তুকে যদি নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সে ম্যাক্সিমাম কত উচ্চতায় উঠবে। ধরলাম আমি একটা বস্তুকে এই জায়গা থেকে নিক্ষেপ করলাম, এই জায়গা থেকে নিক্ষেপ করলাম এবং সে ফাইনালি এই বিন্দুতে উঠলো। তাহলে এই যে ম্যাক্সিমাম তার যে উচ্চতাটা, এটাকে আমরা এইচ ম্যাক্সও বলা যায় বা ক্যাপিটাল এইচ দ্বারাও প্রকাশ করা হয়। যে হাইয়েস্ট সে কত উচ্চতায় উঠবে সেটা যদি বের করতে বলে তাহলে সেটা কিভাবে বের করতে পারবো। খেয়াল করো, একটা বস্তু নিচের দিকে আছে, তাকে ইউ আদি বেগে তুমি উপরের দিকে নিক্ষেপ করলে সে উঠতে 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 কতক্ষণ উঠবে, যতক্ষণ না পর্যন্ত তার বেগের মানটা 0 হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু উপরের দিকে উঠবে। আমরা জানি একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে তাহলে সে হচ্ছে মন্দনে চলে। মন্দন মানে কি, তার বেগটা ধীরে ধীরে কি কমে যায়। তো যত হচ্ছে নিচ থেকে সে উপরের দিকে উঠছে তার বেগের মানটা কমতে 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 ফাইনালি একটা পয়েন্টে গিয়ে তার বেগের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে কিন্তু সে আর উঠতে পারবে না, কারণ তার উঠার যে শক্তিটা সেটা শেষ হয়ে গেছে। বেগ 0 মানে তার উঠার শক্তি শেষ। এখন সে আবার নিচের দিকে পড়া শুরু করবে, নিচের দিকে ফল করবে। তো যতক্ষণ পর্যন্ত একটা বস্তুর মধ্যে বেগের মান আছে ততক্ষণ সে উপরে উঠবে। উপরে উঠে ফাইনালি যেই জায়গায় বেগের মানটা 0 সেই জায়গায় সে আটকে যাবে, সে আর থাকতে পারবে না সেখানে, এরপর সে নিচের দিকে পড়বে। তাহলে আমাকে যদি বের করতে বলে যে একটা বস্তু কত উচ্চতায় সর্বোচ্চ উঠতে পারবে, তো সেটার জন্য আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর শেষ বেগের মান কত হয়, 0 হয়। এই লাইনটা মনে রাখতে হবে। এটা বুঝতে পারা গেছে কিনা আমি যেটা বললাম। কারণ একটা বস্তু যদি হচ্ছে উপরের দিকে উঠতে থাকে তাহলে হাইয়েস্ট একটা পয়েন্টে গিয়ে তার বেগের মান কিন্তু 0 হয়ে যাবে, এবং সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার যে শেষ বেগের মানটা ভি সেটা হচ্ছে 0 হয়ে যাবে, এবং 0 না হওয়া পর্যন্ত সে কিন্তু উপরের দিকে উঠতেই থাকবে। তো যেই জায়গায় সে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে মানে তার আসলে আর উঠার শক্তি নেই, তার যে বেগটা সেটা হাইয়েস্ট মানে সবচেয়ে লোয়েস্ট হয়ে গেছে, মানে 0 হয়ে গেছে। এর থেকে তো নিচে নামতে পারবে না, তাই না? এর থেকে তো নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ হতে পারবে কারণ বাট নেগেটিভ হলে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন সে নিচের দিকে পড়া স্টার্ট করবে। তাহলে একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় আসলে কি হয়, তার শেষ বেগের মানটা 0 হয়। এখন দেখো এখানে আমি উচ্চতার একটা সূত্র ইউজ করব, যেখানে বেগের মান 0 বসালে আমি একটা সূত্র বের করতে পারবো। যেটা হচ্ছে আমি 4 নম্বর সূত্র ইউজ করবো। আমরা কি জানি, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগের সাথে উচ্চতার যে সম্পর্ক সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা যদি এখানে রাখি, শেষ বেগের ক্ষেত্রে সূত্রটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এই সূত্র থেকে আমি বলতে পারি কি, অ্যাট ম্যাক্সিমাম হাইট মানে যখন এইচ অ্যাকচুয়ালি ক্যাপিটাল এইচ হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় যখন সে পৌঁছে যায় তখন ভি ইকুয়ালস টু কত, 0। তাহলে ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে আমি ভি এর মানটা কত বসাবো, 0 বসাবো। তাহলে ভি এর পরিবর্তে 0 বসিয়ে দাও। তখন যে উচ্চতাটা আসবে সেই উচ্চতাটাকে আমি হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা বা ক্যাপিটাল এইচ বলছি। তাহলে এইচ সমান কি আসে, দেখো এখানে এইচ সমান আসবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটাই হচ্ছে কোনো একটা বস্তু
যাকে তুমি নিচ থেকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করছো, তো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এই জিনিসটা মাঝে মাঝে আমাদের এমসিকিউতে কাজে লাগে, কোনো কোনো ম্যাথ তাড়াতাড়ি করার জন্য কাজে লাগে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু এই জিনিসটাই না, এই কথাটাও মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায় রাখলে তুমি হচ্ছে পরবর্তীতে অনেক জিনিস হচ্ছে খুবই সিম্পল ওয়েতে সলভ করতে পারবে। ঠিক আছে, সেকেন্ড যেটা বের করবো আমরা সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। কত সময় লাগলো, মানে একটা বস্তু আমি উপরের দিকে উঠছিল, উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তাহলে এখান থেকে তার আদি বেগ ছিল ইউ, এবং সর্বোচ্চ উচ্চতায় আমি এখনই জানলাম তার শেষ বেগ হচ্ছে 0। আমাকে যদি বের করতে বলে যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে ওই মোমেন্টে, ওই উঠতে তার টাইমের ভ্যালুটা কত লেগেছে, এটাকে আমরা বলছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়ের মান কত। তো সময় বের করার জন্য আমরা সময়ের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগের সাথে সময়ের যে সূত্রটা সেটা কি, ভি সমান ইউ মাইনাস জি টি। তো সেটা আমি ইউজ করি, যে শেষ বেগের সাথে টাইমে যে সূত্র সেটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি। তো এখানে কি ইউজ করতে পারি আমি, আমাকে যেহেতু বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, তো আমরা কি জানি, অ্যাট ম্যাক্সিমাম হাইট ভি সমান কত, 0। তাহলে ভি এর মান যদি 0 বসে এখানে আমি এই জায়গায়, তো ভি এর পরিবর্তে 0 বসাও, ইউ মাইনাস জি টি। তাহলে এই যে টাইমটা, এই টাইমটাই হবে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এটাই আমাকে যদি বলা হয় যে একটা বস্তুকে আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে সে নিচ থেকে উপরের দিকে যেতে তার কত টাইম লাগলো এবং ফাইনালি সর্বোচ্চ উচ্চতা যেতে তার কত সময় লাগলো, এই সময়ের মানটা আমি বের করতে পারি ইউ ডিভাইডেড বাই জি এই সূত্র ব্যবহার করে। একই রকম কাহিনী হচ্ছে উল্টাও বলতে পারে, যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় আছে, ওখান থেকে সে একেবারে আগের অবস্থায় বা নিচে ফেরত আসতে সময় লাগবে কত। তাহলে এখানে কি লিখেছে দেখো, পরের টপিক টু, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে প্রয়োজনীয় সময়। এইটাকে দিলাম নিচ থেকে উপরে উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগছে। এখন আমি দেখবো সর্বোচ্চ উচ্চতায় সে আছে অলরেডি, এখান থেকে সে হচ্ছে নিচের দিকে নামতে তার সময় লাগবে কত। খেয়াল করো, তখন সিনারিওটা কিন্তু উল্টা হয়ে যাবে। উল্টো কিভাবে, এখন ঘটনাটা এদিকে, যে একটা বস্তু এখন উপরের দিকে উঠছে না, বরং সে এখন নিচের দিকে নামছে, তাই না, উপরের দিকে উঠছে না, সে এখন নিচের দিকে নামছে। তাহলে দেখো, যে একটু আগে উপরের দিকে উঠে এখানে বসেছিল তার ক্ষেত্রে এখন শেষ বেগটাই হয়ে যাবে আদি বেগ, তাই না। সে উপরের দিকে উঠছিল, এখন সে নিচের দিকে নামবে, তাহলে এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুর বেগ কত ছিল, তার বেগের মানটা 0 ছিল। তো এটাই হচ্ছে তার এখন আদি বেগ হয়ে যাবে। কি হয়ে যাবে, আদি বেগ, তাই না। এটা হচ্ছে তার হয়ে যাবে আদি বেগ। আমাকে বের করতে বলেছে যে উপর থেকে নিচের দিকে নামতে তার হচ্ছে কি পরিমাণ হচ্ছে তার সময় লাগবে, টাইমের ভ্যালুটা কত, এবং এখানে তার যে বেগটা হবে সেই বেগটা আমি কল্পনা করছি হচ্ছে ভি। আগে বোঝানোর ট্রাই করে তারপর বলছি। তাহলে উপর থেকে এখন নিচের দিকে একটা বস্তু যদি নামে, তার আদি বেগের মানই যদি 0 হয়, সূত্রটা কি পরিচিত মনে হচ্ছে না। আমরা একদম প্রথমে আজকে পড়েছি যে উপর থেকে নিচের দিকে যদি একটা বস্তু নামতে থাকে বা হচ্ছে পরন্ত কোনো বস্তু হয় যার আদি বেগের মানটাই 0, তার শেষ বেগের সূত্র কি, ভি সমান জিটি, কারণ এখানে ইউ এর ভ্যালু 0। তাহলে ভি সমান আসবে এখন জিটি। দেখো তো, তাহলে এখানে আমি লিখতে পারি না একই রকম ভাবে, যে আমরা জানি ভি এর সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি, কারণ সে নিচের দিকে পড়ছে এই কারণে প্লাস হবে, এখন জি যেদিকে সেদিকেই সে পড়ছে এই কারণে প্লাস হবে, নেগেটিভ হবে না। এবং যেহেতু সে নিচের দিকে পড়ছে, আদি বেগের মান 0, এই কারণে শেষ বেগের মান হয়ে যাবে হচ্ছে জিটি। তাহলে এখান থেকে টি সমান পাওয়া যাবে ভি ডিভাইডেড বাই জি। একটা জিনিস মাথায় রাখো, একটা বস্তুকে যদি আমি নিচ থেকে ইউ বেগে নিক্ষেপ করি, সে যত উপরের দিকে যাবে বেগের মানটা কমতে কমতে এক জায়গায় সে 0 হয়ে গেল। আবার উপর থেকে যখন সে নিচের দিকে নামবে, নামতে নামতে তার যে শেষ বেগটা যেখান থেকে তাকে নিক্ষেপ করা হয়েছিল, সে যদি সেই জায়গাতেই আবার ফেরত আসে, তাহলে তার বেগের মানটা কিন্তু যত বেগে তুমি নিক্ষেপ করেছিলে তত বেগই হবে, যদি তার উপরে কোনো বাধা কাজ না করে। মাথায় রাখতে হবে, বাধা যদি না থাকে
তাহলে একটা জায়গা থেকে, এই জায়গা থেকে আমি একটা বস্তুকে উপর দিকে নেমে সে যদি আবার উপর থেকে এসে আবার এই জায়গাতেই ফেরত আসে, সে কিন্তু সেম বেগ লাভ করবে। তার মানে এই যে বেগের মানটা, ভি যে বেগের মানটা, আমি যদি বলি এই জায়গা থেকে তাকে বস্তুটা আমি নিক্ষেপ করেছিলাম, সে উপর দিকে গেল, গিয়ে আবার সে নিচ থেকে আবার ফেরত এসে এই জায়গাতেই আসলো, তাহলে এই জায়গায় যে তার বেগের মানটা, সেটা যে শেষ বেগের মানটা, সেই বেগের মানটা অ্যাকচুয়ালি ওই জায়গায় যে আদি বেগের মানটা ছিল তার সমান হয়ে যাবে, সেমই আসবে, কারণ এখানে কোনো বাধা বল কাজ করছে না। তাহলে এই কারণে আমি বলতে পারি যে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ, নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ ইকুয়ালস টু শেষ বেগ। মানে এইখান থেকে যদি একটা বস্তুকে তুমি নিক্ষেপ করতে উপরের দিকে, তাকে যে বেগে তুমি নিক্ষেপ করতে, যদি তুমি ইউ বেগে নিক্ষেপ করতে, তাহলে তুমি ভি বেগে আবার ফেরত পাবে। এই কারণে কাজ করি আমি সূত্রটাকে, এখানে আদি বেগটাকে ইউ না ধরে ইউ প্রাইম ধরে নিই, এখানে ইউ প্রাইম ধরে নিই যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে এই এখানে যে বেগটা ছিল, যে বেগে তুমি নিক্ষেপ করছিলে, সে উপরের দিকে এঠে এখানে জিরো হয়ে গেছে, এখান থেকে আবার যখন সে ফেরত আসবে তখন সে সেম বেগেই ফেরত আসবে। এই কারণে আমি টাইমের মানটা ভি বাই জি না বলে আমি চাইলে কিন্তু আবার ভি এর পরিবর্তে ইউ ডিভাইডেড বাই জি বলতে পারি। তাহলে এই হচ্ছে তোমার যে উপর থেকে একটা বস্তুকে যদি নিচের দিকে হচ্ছে নামতে থাকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামতে বস্তুটার যে বেগের যে ভ্যালুটা, টাইমটা যতটুকু লাগবে, সেটা কিন্তু উপরে উঠতে যেই পরিমাণ সময় লেগেছিল, উঠতে হচ্ছে ইউ বাই জি পরিমাণ সময় লেগেছিল, নামতেও তার ইউ বাই জি পরিমাণ টাইমই লাগবে। তাহলে আমাকে যদি একসাথে এখন বের করতে বলে যে একটা বস্তুকে আমি নিচ থেকে উপরের দিকে উঠাতে, আবার সে উপর থেকে নিচের দিকে নামতে টোটাল কি সময় লাগবে সেটা আমি বের করো, এই জিনিসটাকে আমাকে বলা হয় বিচরণকাল। বিচরণকাল মানে কি? একটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠে আবার আগের অবস্থানে ফেরত আসতে টোটাল যে সময়টা, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। এই বিচরণকালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটাকে আমি বলতে পারি T1 প্লাস T2। এখানে কাজ করি, নামটা চেঞ্জ করে দিব, এটাকে আমি T1 বলবো। T1 কি জিনিস? উপরে উঠতে সময়। T1 হচ্ছে উপরে উঠতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে? উপরে ওঠার সময়। আর T2 আমি বলতে পারি উপর থেকে নিচের দিকে নামতে সময়। T2 কি? নিচে নামতে সময়। একটা বস্তু উপরে আছে, সেখান থেকে নিচে নামতে তার কত সময় লাগবে সেটা। তাহলে এই দুইটাকে যদি একসাথে যোগ করি, তাহলে আমি টোটাল টাইমটা পেয়ে যাবো, যে একটা বস্তু হচ্ছে প্রথমে সে উপরের দিকে উঠলো, সে প্রথমে নিচ থেকে উপরের দিকে উঠলো, এখানে T1 টাইম লেগেছে, আবার সে উপর থেকে নিচের দিকে নামলো, এখানে তার T2 সময় লেগেছে। তাহলে উপর থেকে উঠতে T1 টাইম, উপর থেকে নিচে নামতে হচ্ছে তার T2 টাইম। এই দুটাকে যদি যোগ করো একসাথে, তাহলে টোটাল তুমি বিচরণ কালটা পেয়ে যাবে, বা T1 প্লাস T2। T1 এর ভ্যালুও ছিল ইউ প্লাস জি, ইউ বাই জি। T2 এর ভ্যালুও ছিল আমরা দেখলাম ইউ বাই জি, তাই না? এটাও ইউ বাই জি, এটাও ইউ বাই জি। যদি একসাথে যোগ করো, তাহলে ক্যাপিটাল টি বা বিচরণ কাল পাওয়া যায় 2u বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের বিচরণ কালের সূত্র, যেটা বের করতে বলে মাঝে মাঝে, যে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তাকে নিক্ষেপ করার পর সে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার আগের অবস্থায় ফেরত আসতে তার কত সময় লাগবে, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। এবং এই বিচরণকাল আমরা এই সূত্রকে ইউজ করে বের করতে পারি, সেটা হচ্ছে টি সমান 2u ডিভাইডেড বাই হচ্ছে জি। তো এই হচ্ছে মোটামুটি আমরা কয়েকটা টপিক পড়লাম। আমরা যদি আরেকবার একটু গো থ্রু করি, প্রথমটা পড়েছি হচ্ছে পরন্ত বস্তুর গতি, এই জিনিসটা কি বলে, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা চিহ্নের একটা রীতি পড়েছি, যে রীতি ইউজ করে আমরা সহজেই হচ্ছে সূত্রগুলোকে বের করতে পারি। এরপর আমরা পড়েছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলোকে ইউজ করে কিভাবে পরন্ত বস্তুর সমীকরণ বের করতে পারবো সেটা দেখেছি। এর পরবর্তীতে আমরা বের করেছি যে একটা বস্তুকে যদি হচ্ছে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি, আদিবে একটা একটা থাকে, তাহলে তার সূত্রগুলো কেমন হয় সেটা দেখেছি। এরপর আমরা দেখেছি যে একটা বস্তুকে নিচ থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে তার সূত্রগুলো কেমন সেটা দেখলাম। এবং এই উপরের নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলোকে ব্যবহার করে আমরা চারটা সূত্র বের করার ট্রাই করেছি। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত, একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠবে, এই উচ্চতার সূত্র বের করলাম। সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগবে কত সেটা বের করলাম। সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে তার সময় লাগবে কত সেটা বের করলাম। এবং নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার আগের জায়গায় ফেরত আসতে তার কত সময় লাগবে সেটা দেখলাম। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আচ্ছা, ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, এটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে,
এবং তোমাদের কোনো রকম যদি সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের তুমি ফেসবুক গ্রুপে জানাতে পারো, অথবা এখানেও তোমরা কমেন্ট করতে পারো। আমাদের হচ্ছে যারা এক্সপার্ট আছে বা আমাদের এক্সপার্ট টিমের সদস্যরা তারা কিন্তু এখানে সলভ দেওয়ার ট্রাই করবে, বা আমরাও হচ্ছে ট্রাই করবো যে যাতে করে তোমাদের কাছে এই সমাধানটা পৌঁছে দেওয়া যায়। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই টপিক নিয়ে কিছু প্রবলেম সলভ করব, কিছু ম্যাথ সলভ করব, এবং পরবর্তীতে ধীরে ধীরে হচ্ছে এই চ্যাপ্টারটি আমরা শেষ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাসে হচ্ছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সালাম আলাইকুম।